গ্রীষ্মের প্রখর দাবদাহের পর আসে বর্ষা। আর বর্ষা মানেই তো আমরা জানি যে খুব সুন্দর আবহাওয়া, বৃষ্টি, মেঘলা আকাশ। কিন্তু সাথে প্রাদুর্ভাব ঘটে বিভিন্ন রোগের, বিশেষত নাক কান গলার রোগের। নাক বন্ধ, হাঁচি, কাশি, কানে ব্যথা ইত্যাদি। কিন্তু একবারও কি আমরা এটা ভেবে দেখেছি যে বর্ষাকালেই কেন এসব রোগের প্রকোপ অনেক বেশি? কি করণীয় এর জন্যে? আর কোন মুহূর্তে আমাদেরকে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত? এইসব যাবতীয় আলোচনা নিয়ে আজকে থাকছেন ঘোষ ইএনটি ফাউন্ডেশনের অধিকর্তা, বিশিষ্ট ইএনটি সার্জন অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট ডক্টর তুষারকান্তি ঘোষ মহাশয়। স্যার নমস্কার। 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 আসলে বর্ষাকালে কেন প্রবলেম বেশি হবে নাক কান গলা? প্রথমত যদি কানের পর্দায় ফুটো থাকে তাহলে বর্ষার জল ভিজলে কানের ভেতরে যাবে, এবং উনি হয়তো জানতেন না কানের পর্দায় ফুটো। বহু পেশেন্ট আমার কাছে আসেন যে আমাকে বলেন যে ডাক্তার আগে তো জানতাম না ফুটো, আপনি বলছেন হঠাৎ করে আমার ইনফেকশন হলো কানে বর্ষায় এই প্রথম। তারপরে এই যে জল গেল, তারপরে অনেক সময় ইনফেকশন, সেখান থেকে পুঁজ আসছে, তারপরে ফাঙ্গাল ইনফেকশন হয়, কান চুলকোয় ব্যথা, সেটা নিয়ে আসতে থাকে। এছাড়াও যদি কানে ফুটো নাও থাকে, জলে ভিজলো, একটু ঠান্ডা লাগলো, সর্দি হলো, সামান্য সর্দি হবেই। ঠান্ডায় যদি আপনি ঘোরেন, আবহাওয়া শুট করলো না, সর্দি হলো। এই সর্দিতে কয়েকদিন ধরে সর্দি হলে নাক আর কানের মধ্যে টিউব আছে, সেই টিউবটা কিন্তু ব্লক হয়ে গিয়ে তারপরে কিন্তু কানে ইনফেকশন হয়ে গেল। সেখান থেকেও কানে কিন্তু ইনফেকশন হয়ে কানে লিক করে পুঁজ বেরোয়, সেই পুঁজ থেকে বাইরে ফাঙ্গাল ইনফেকশন হয়, কান চুলকায়, অস্বস্তি, কষ্ট। এছাড়া আপনার এরপরে মনে করুন আপনি ভিজলেন, সর্দি করলো, একটু মাথা ভেজালেন, একটু ফ্যাচ ফ্যাচ কয়েকদিন স্নিজিং, হ্যাঁচু ট্যাচু হলো, সেইটা তারপরে গলায় আটকালো, গলায় তারপরে একটু থ্রোট ইনফেকশন, তার সঙ্গে আপনি ভিজলেন, একটু ঠান্ডা লেগে গেল, একটু ঠান্ডা জল খেয়ে ফেলেন বুঝতে না পেরে, তারপরে সেখান থেকে থ্রোট ইনফেকশন, গলা ব্যথা হলো, সেই গলা ব্যথা থেকে নিচের দিকে নেমে আবার ইরিটেশন, ল্যারিংসে গলা বসে যাওয়া, সেখান থেকে আরো বেশি হলে নিউমোনিয়া পর্যন্ত পৌঁছে যেতে পারে। সুতরাং এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইম। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এই যে একটুখানি ভেজা, এটা কিন্তু অনেক বড় আকার নিতে পারে। কার কিরকম নেবে সেটা কেউ জানে না। কারো ক্ষেত্রে 20 দিন ধরেও অসুস্থ থাকতে পারে এই একটু ছোট্ট সর্দি কাশি একটু ভেজা থেকে। কারো প্রবলেম ছিল, হয়তো কারো হয়তো নেজাল অবস্ট্রাকশন ছিল, সেই নেজাল অবস্ট্রাকশনটা একটু প্রবলেমটা নিয়ে তিনি হয়তো ভাবেন যে আমি ভালো আছি, কিন্তু যখন আবার একটু বেড়ে গেল, একটু সর্দি কাশি বেড়ে গেল, সেই প্রবলেমটা বিশেষভাবে আরো বেশি মাত্রায় এলো। আপনি ভাবুন একটা এক্সাম্পল, আপনার মনে করুন 70% নাক বন্ধ, 30% কাজ চলছে, নিঃশ্বাস নিচ্ছেন ভালো করে, আপনি ভাবছেন আমি তো ভালোই আছি। যখনই এবার সর্দি কাশি হলো, তারপরে ওই 30%-এর মধ্যে 20% আরো অ্যাটাক হয়ে গেল, বন্ধ হয়ে গেল, নাক বন্ধ হয়ে গেল। সেইখান থেকেই শুরু হয়ে গেল প্রবলেম। এই প্রবলেম থেকে কিন্তু চলতে চলতে ঝামেলাগুলো প্রচুর এসে গেল। আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলুন আপনি, যে একটা ছোটবেলা থেকেই আমরা, মানে মা কাকিমারা হোক বা বড়রা হোক, একটা যে কথা বলে যে বৃষ্টিতে ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। স্যার, বৃষ্টিতে ভিজলেই কি ঠান্ডা লাগে? না, দেখুন বৃষ্টিতে ভিজলে সবাইকে ঠান্ডা, বহুগুলো কিন্তু ভিজছে না, কিন্তু কিছু সময় লেগে যাচ্ছে। মনে করুন আমি একটা টেম্পারেচার অভ্যস্ত, সাডেনলি বৃষ্টি টেম্পারেচার পেলেন, মুছলেন না, অনেকক্ষণ তো অ্যাবজর্ব করলো, আপনার গায়ে জল অ্যাবজর্ব করলো, তো টেম্পারেচার ডিফারেন্স হলো না। আপনি একটা বডিতে তো আমাদের জীবাণু আছেই, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, সবই কম রেঞ্জে আছে। মনে করুন এই যে বৃষ্টিতে খেলেন, অথবা এই যে আপনি একটু ঠান্ডা খেয়ে নিলেন ফ্রিজ থেকে, রাতে খেলেন বা দিনে খেলেন, তো সবাইকে কি গলায় ইনফেকশন হয়ে যাচ্ছে? হচ্ছে না তো। কেন হচ্ছে না? কারণ হচ্ছে নর্মালি আমরা অ্যাডাপ্ট করতে পারি, যেটা আমাদের বডি ইমিউন সিস্টেম সেগুলোকে ম্যানেজ করতে পারে। কিন্তু ওই যে কমেন্সাল জীবাণুগুলো আছে, তো একটু ঠান্ডা হয়ে গেল, আবহাওয়া চেঞ্জ হলো, ওরা কিন্তু খুব ভালো মজা পেয়ে গেল। মনে করুন জীবাণু যে ছিল 1000, 10,000, সে মিলিয়ন মিলিয়ন করে গ্রোথ শুরু হয়ে গেল, বংশবৃদ্ধি বাড়িয়ে দিল। সেটা আমার বডি সিস্টেম, মেকানিজম সিস্টেম, সেই ইমিউনিটি দিয়ে ওটাকে আটকাতে পারলো না। তখনই কিন্তু অ্যাটাক করবে ওরা। প্রথমত ফাইট হলো প্রথম দিকে, নর্মাল জীবাণু ছিলই, সে কিন্তু এবার মাল্টিপ্লাই শুরু করে দিল। এবার বডি সিস্টেম কিন্তু অল্প বিস্তরকে বডি কন্ট্রোল করে। এবার যখন প্রচন্ড মারাত্মকভাবে অ্যাটাক করতে শুরু করলো, তখন আর সে পারলো না আটকাতে, তখন কিন্তু আমাদের ইমিউন সিস্টেম ব্রেক করলো, তখন আমরা ভুগতে শুরু করলাম। তখন আমরা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যার কানে প্রবলেম, কানে ইনফেকশন, যার থ্রোটে ইনফেকশন হয়ে গেল, সেখান থেকে গলা বসে গেল, অনেক ঠান্ডা লেগে গেল, অনেকে লাংসে ইনফেকশন হচ্ছে, ল্যারিঞ্জাইটিস হচ্ছে, ডিফারেন্ট প্রবলেম। সুতরাং এই যে ভিজিস না, এটা কিন্তু মারাত্মক একটা সাবধানতা। আচ্ছা, তো এই সাবধানতা কিন্তু অবলম্বন করা জরুরি। তো
তার মানে এটাই, তার মানে যে এটা থেকে বোঝা যাচ্ছে বড়রা যেটা বলে ভালোর জন্যই অনেক সময় বিভিন্ন ভাবেই ওনারা অনেক কিছুতে গাইডেন্স দেয়, গাইডেন্স। যেগুলো কিন্তু ওনারাও হয়তো অনেক সময় বোঝেনি, কিন্তু অনেক সময় বলে। এই যে বলে যে এই খেতে খেতে কথা বলিস না, এই ঠাকুমা দাদুরা বলে এই খাবার সময় কথা বলিস না, তো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ভাবেন খাবার সময় কিন্তু আমাদের শ্বাসনালীর মুখটা বন্ধ থাকে, কিন্তু ভাবুন আপনি খাবার সময় যদি কথা বলেন তার মানে শ্বাসনালীটাকে খুলে ফেলছেন, সঙ্গে সঙ্গে কিন্তু কাশি শুরু হয়ে যাবে। কারণ হচ্ছে কেন, খাবারগুলো কিন্তু শ্বাসনালীর মধ্যে ঢুকে যাচ্ছে তখন। তার মানে দেখুন এই যে কথাটা ইম্পর্টেন্ট কথা, এই খেতে খেতে বেশি কথা বলিস না, তা কিন্তু কাশি হয়ে যাবে। ওনারাও জানে না কেন কাশি হচ্ছে, কিন্তু অ্যানাটমিক্যালি যখন আমরা ইএনটি সার্জন হয়েছি বুঝেছি যে কেন এটা, তার মানে কত ভালো অ্যাডভাইস ওনারা আগে থেকে জানেন, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাডভাইস না। তো এরকম ভাবে অনেক ক্ষেত্রে ওনারা সব ঠিক বলেছেন, আমরা হয়তো জানি না কেন ঠিক বলেছেন, কিভাবে বলেছে, ওইটা চলছে। কোনো না কোনো একজন ডাক্তার বা কোনো একজন বিশেষজ্ঞ বুঝে ব্যাপারটা বলেছিলেন যে এটা মেনটেন করতে। আচ্ছা স্যার, সাইনাসের ব্যাপারটা আমরা যে বলি না যে খুব সাইনাসের প্রবলেম হচ্ছে, তো ঠান্ডা লেগেছে, তারপরে যে এখান দিয়ে আমি কয়েকটা রিজিয়ন আমি দেখাচ্ছি যে এখান দিয়ে পেইন হচ্ছে, একদম নাকের এই পাশ দিয়ে পেইন হচ্ছে, ঠিক আছে? তো কোন পরিস্থিতিতে গেলে সে মানে পেশেন্ট বুঝতে পারবে যে না এটা তার সাইনোসাইটিসের প্রবলেম হচ্ছে, নট মানে আই মিন সাধারণ ঠান্ডা লাগা না? একদম। দেখুন এটা কিন্তু অদ্ভুত ভাই, প্রত্যেক পেশেন্ট ডাক্তার আমার না সাইনাস আছে, তো সাইনাস সবাইকারই আছে, প্রত্যেকেরই আছে, আপনারও আছে, আমারও আছে, প্রত্যেকেরই আছে। এক্স্যাক্টলি। দেখুন সাইনাস ব্যাপারটা হচ্ছে এখানে আছে ফ্রন্টাল সাইনাস, এগুলো হচ্ছে চোখের পাশে আছে ম্যাক্সিলারি সাইনাস আছে, এখানে একদম চোখের গায়ে গিয়ে আছে এডময়েড সাইনাস, আর একটু পিছন দিকে যদি যান আপনি স্ফেনাইড সাইনাস আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখুন প্রত্যেকের সাইনাস আছে, তাহলে সাইনাস সে কি বলতে চাইছে, তার মানে ইনফেকশন বা ইনফ্লামেশনের কথা বলছে। এই যে সাইনুসাইটিস হয়েছে আমরা যে আপনার সাইনুসাইটিস হয়েছে, মানে কি আইটিস কথাটা মানে হচ্ছে ইনফ্লামেশন, তো সাইনুসাইটিস মানে সাইনাসের মধ্যে ইনফ্লামেশন কিরকম করে হচ্ছে, মনে করুন তার যদি একটু ডিএনএস থাকে, ডেভিড নেজাল সেপ্টাম থাকে, নাক বন্ধ থাকে, তাহলে একদিকে বন্ধ থাকে। এবার মনে করুন সে বুঝলো একটু সর্দি কাশি হলো, ফ্যাঁচ, তারপরে সর্দি, সেই সর্দি কিন্তু অ্যাকোমোডেশন হচ্ছে যে কোনো জায়গায়। আপনি যদি ড্রেন বন্ধ করে দেন, ড্রেনে যদি জল জমে যে স্ট্যাগনেন্ট হয়, নোংরা জমবে, মশা জমবে, সেম কিন্তু আপনার যদি নাকের হাড় বাঁকা থাকে, তার সঙ্গে ঠান্ডা লাগলো, বা এমনিতে নর্মালি নাকের হাড় বাঁকা থাকলে একটু সর্দি জমতে থাকে, একটু বেশি অ্যাটাক হলো, সেখান থেকে কিন্তু সাইনাসের মধ্যে সর্দিগুলো জমতে থাকলো। প্রথম অল্প অল্প ইনফ্লামেশন হতে থাকলো, অবস্ট্রাকশন হয়ে, সেই ইনফ্লামেশনটা ভাবুন আরো বন্ধ করছে, মানে তাল শ্বাস যেমন, প্রথমে ভাবুন একটু জল, তারপরে আরেকটু থিক জিনিস, তারপরে আরেক শক্ত শ্বাসের মতো, যখন আর নর্মালি বেরোয় না। ঠিক এরকমই সাইনুসাইটিস ব্যাপারটা হচ্ছে এরকম, অল্প বিস্তর জল জমা, সেখান থেকে একটু ইনফেকশন, সেখান থেকে ইনফ্লামেশন, তারপরে কিন্তু আলটিমেট সেই জল থেকে আরো থিক সিক্রেশন, যেটা সর্দি, সেটা পাকা কফ, তারপরে জমতে জমতে কিন্তু ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু এক সময় আর কিন্তু নর্মালি সর্দির আকারে বেরোবে না। আচ্ছা, সেখান থেকে শুরু হলো আপনার পলিপ বলি আমরা সেটাকে, সাইনাস থেকে পলিপ, সেই পলিপ কিন্তু সাইনাস গুলোকে ভর্তি করে বাইরে বেরিয়ে আসে, বিভিন্ন সাইনাস ক্যাভিটি ভেতরে ছিল, বাইরে বেরিয়েছে, যখন বাইরে বেরিয়েছে তখন কিছু গন্ধ পায় না, তারপরে সে সর্দি বারে বারে মধুসূদনের ভান্ডারের মতো সবসময় যেন জল সাপ্লাই দিয়ে যাচ্ছে, নাক দিয়ে জল পড়তে শুরু করে, সবসময় একটা অবস্ট্রাকশন, নাক টানলি মনে হবে সর্দি, এটা কিন্তু চলতেই থাকে। তখন পেশেন্ট আমাদের কাছে আসে, অথবা পেশেন্ট খুব ব্যথা হলে আমাদের কাছে আসে, সাইনাসের অ্যাকিউট সাইনাসাইটিস, অ্যাকিউট ইনফেকশন, আর হচ্ছে ক্রনিক হচ্ছে গন্ধ চলে গেলে আসে, নাক বন্ধ হলে আসে, অথবা সারা বছর ধরে জল পড়ছে, অ্যালার্জি বলে চিকিৎসা করে যাচ্ছে, কিন্তু সেই অ্যালার্জিটা সবসময় কিন্তু অ্যালার্জি নয়, সেটা অ্যালার্জি কিন্তু অবস্ট্রাকশন হয়, অলরেডি পলিপয়েডাল চেঞ্জ হয়ে গেছে, সেটার জন্য আমাদের কাছে আসে। তার সঙ্গে অ্যালার্জি থাকতেই পারে, মেবি অ্যালার্জি নাও থাকতে পারে, দুটোই থাকতে পারে। তার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কোনো ইএনটি সার্জনের কাছে পরামর্শ নিয়ে এক্স্যাক্টলি একটা এন্ডোস্কোপি করে বা কোনো টেস্ট যদি থাকে সেটা করে তার বেসিসে প্ল্যান করা উচিত ট্রিটমেন্ট। স্যার আপনি যে এই অ্যালার্জির কথাটা বললেন, অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু মানে দেখেছি যে বাচ্চাদের একটু অ্যালার্জি ব্যাপারটা বেশি, মানে ইন কম্পেয়ার টু অ্যাডাল্টস। তো স্যার অ্যালার্জি কি ওয়েদার চেঞ্জের সাথে কোনোভাবে কি রিলেটেড? মানে দেখুন খুবই স্বাভাবিকভাবেই অ্যালার্জি তো এমনিতে নর্মালি বিছানা থেকে মাইটস এগুলো থাকি, আবার দেখুন আপনি ওয়েদার সময় বিভিন্ন ডিফারেন্ট ওয়েদারে সিজনাল অ্যালার্জি রাইন্ডিস বলা হয়, তো বিভিন্ন সিজন চেঞ্জের সময় তো অ্যালার্জি প্রকট খুব বেশি হয়, বেসিক্যালি অ্যান্টিজেন আমাদের আছে মনে করুন, তো অ্যান্টিজেন রিয়াকশন হচ্ছে, তো নাকের ভেতরে অ্যান্টিবডি রিয়াকশন শুরু করলো, তার মানে রিয়াকশন মানে সিক্রেশন ডেভেলপ করলো, সেই সর্দিগুলো চলতে থাকলো, মানে সেখান থেকে সিক্রেশন হচ্ছে, সর্দি বাড়ছে, সেইটাতে অ্যালার্জি রাইন্ডিস, নাক দিয়ে জল পড়া, হচ্ছে করা। এবার বাচ্চাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে জানে না,
ওই যে অ্যাজমা বলে ইনহেলার দেওয়া হচ্ছে, অ্যালার্জি বলে শুধু মাত্র স্প্রে অ্যান্টি অ্যালার্জিক দেওয়া হচ্ছে কন্টিনিউয়াস, যদি এরকম হয় যে কন্টিনিউয়াস নাক বন্ধ থাকছে, হাঁ করে থাকছে, বাচ্চা ঘুমোতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু শুধু অ্যালার্জি ভাবা যাবে না। নিঃশ্বাস ভালো যাচ্ছে, শুধু জল পড়ে, একদম ফ্যাঁচ ফ্যাঁচ স্নিচিং হচ্ছে, ভালো শ্বাস নেয় বা হাঁ করে শ্বাস নিতে হয় না, সেটা কিন্তু আপনি অ্যালার্জি ভাবতে পারেন। কিন্তু অনেক সময় মুখ দিয়ে মাউথ ব্রিদিং হচ্ছে, শুধু অ্যালার্জিতে কিন্তু পুরো নাক বন্ধ হয়ে যাওয়ার কথা নয়। মাউথ ব্রিদিং হচ্ছে, রাত্রে ঘুমোতে গেলে হাঁ করে থাকছে, অথবা জল পড়ছে না, তাহলে কিন্তু আপনাকে বাচ্চাকে ভাবতে হবে বাচ্চার অ্যাডিনয়েড প্রবলেম আছে। সেক্ষেত্রে প্রপারলি একটা এন্ডোস্কোপি করলে কিন্তু জানা যায়। কিন্তু অনেক সময় বহু বাচ্চা দিনের পর দিন আমার কাছে আসছে অ্যালার্জি বলে ট্রিট হয়েছে, আসলে সেটা অ্যালার্জি শুধু নয়, আপনার নাকের ভিতরে কিন্তু বড় গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটা কিন্তু আপনার অবস্ট্রাকশন করেছে, সেই অবস্ট্রাকশনে সারা বছর সর্দি, সেই সর্দিটা এবার কখনো কখনো কি অল্প বিস্তর আছে, আপনি অ্যান্টিবায়োটিক কাছে ভালো থাকছে, এবার কি হচ্ছে আবার অ্যাটাক করলো, সর্দিটা বেড়ে গেল, আপনি আবার অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আবার সর্দিটা একটু কমছে, অ্যান্টি অ্যালার্জি দিচ্ছেন, স্টেরয়েড দিচ্ছেন, কমছে, আবার কিছুদিন বাড়ছে, এটা কিন্তু রেকারিং চলতে থাকে। এটা কিন্তু আসলে আপনার যদি ভাবেন একটা ড্রেন, এটা হচ্ছে নাক ইজ দ্য এয়ার ড্রেন, তো এয়ার ড্রেনে কোনো একটা জায়গা ব্লক করে দিন, তাহলে খানিকটা জায়গা দিয়ে শ্বাস যাচ্ছে, আর খানিকটা জায়গায় কিন্তু অবস্ট্রাকশন হয়ে আছে। যেখানে বডির সিস্টেম অনুসারে যে কোনো জায়গা আপনি যদি আটকে দেন, তাহলে সেখানে কেউ মিউকাস জমবে। তার মানে নাকেও যদি আপনি 80% আটকে দেন কোনো একটা অবস্ট্রাকশন দিয়ে, পলিপ দিয়ে, ডেভিল নেজাল সেপ্টাম দিয়ে, টার্বিনেট দিয়ে, অথবা অ্যাডিনয়েড দিয়ে, তাহলে এইখানে মিউকসে জমতে থাকবে, ঠিক মিউকাস, তারপরে ঠিক মিউকাস থেকে স্ট্যাগনেন্ট হবে অনেকদিন ধরে, জীবাণু আসবে, তাহলে বারে বারে ইনফেকশন হবে, অ্যান্টিবায়োটিক, সেই কফটা কিন্তু ওই নাকের থেকে গলায় যাবে, সেখান থেকে খুক খুক করে কাশি হবে, বলবে অ্যালার্জিক কফ। কিন্তু অ্যালার্জিক কফ ছাড়াও কিন্তু আসল কারণটা কিন্তু এটা হচ্ছে নাকের পিছনে মাংসটা থাকার জন্য, সেই মাংসটা কিন্তু অবস্ট্রাকশন করেছে অ্যাডিনয়েড, সেই অবস্ট্রাকশন করেছে বলেই কিন্তু নাকের সর্দি, সেই সর্দি গলা যাচ্ছে বলে কাশছে, সেই সর্দিটা আছে বলে আবহাওয়া চেঞ্জ হলো, বেড়ে গেল, দিয়ে আপনার হ্যাঁচু, কাশি, পাকা কফ আসছে, কিন্তু আসলে একটা তার প্রবলেম ছিল, অলরেডি এক্সিস্টিং প্রবলেম ছিল, সেটা অ্যাগ্রাভেট করে গেল এই আবহাওয়া চেঞ্জ, যে আপনার এই বর্ষার যে এই সবে আবহাওয়াতে কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল, সিন চেঞ্জ হয়, সেই জন্য প্রচুর বাচ্চা আমাদের কাছে আসে, এই বাচ্চার অ্যাটাক হয়ে আসে, কিন্তু আসলে তাদের ছিল প্রবলেম, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কান ব্যথা নিয়েও আসে, প্রবলেম ছিল, সেটাই অ্যাগ্রাভেট করে গেল। স্যার আপনি যে বললেন যে কান ব্যথা নিয়ে, একটু কানের প্রসঙ্গে আসছি স্যার, এই বৃষ্টির জল, সাপোজ বলছি, এমনি তো যারা সুইমিং করছে অনেক কিছু কিছু প্রিকশনস নিতে হয়, তো স্যার বৃষ্টির জল যদি কোনোভাবে কানের মধ্যে ঢোকে, তো স্যার কানে কি ইনফেকশন হওয়ার কোনো চান্স থাকে? নরমালি আপনি তো বেশ প্রচুর সুইমার আছে, সবাইকে ইনফেকশন হচ্ছে না, দুটো কারণে কি কি ভাবে আমাদের লোকজন আসছে আমাদের কাছে। প্রথমত, তার যদি পর্দায় ফুটো থাকে তাহলে বৃষ্টির জল, কানে যে কোনো জল ঢুকলে ইনফেকশন হয়ে যাবে। পর্দায় ফুটো না থাকলে কি হতে পারে, কানে ময়লা ছিল মনে করুন, ময়লা থেকে আলসারের মতো কানে ছিল, বৃষ্টির জল, যে কোনো জল যদি ঢুকলো, ফুলে উঠে কানটা বন্ধ হয়ে গেল, তারপর ছোটাছুটি করছে, আমার কান বন্ধ হয়ে গেছে, কান বন্ধ হয়ে যায় 2-4 দিন, তখন আমরা বুঝতে পারি অনেক সময় ময়লাটা ফুলে গেছে বলে বন্ধ হয়ে গেল। তাহলে ময়লাটা ছিল, একটু হাওয়া বাতাস পাস করতো, যে মতো বৃষ্টি জল এলো তখন কিন্তু ফুলে গেল, ময়লাটা দিয়ে ফুলে গেল, কানটা বন্ধ হয়ে গেল। এবার যে মাত্র কানটা বন্ধ হয়ে গেল তখন কিন্তু আপনার কানটা শুনতে পাচ্ছে না, ব্যথা নিয়ে এলো। এবার দেখা গেল অনেক সময় কি হচ্ছে, ওর ভেতরে ভেতরে ওই ময়লা অনেকদিন থাকতে কিন্তু ঘা হয়ে গেছে, তার মানে সেই ঘাটা কিন্তু তখন প্রকট হয়ে ব্যথার আকার নিচ্ছে। তো এগুলো কিন্তু অনেক কিছু প্রবলেম হতে পারে, অনেকে জানতো না, অনেক দিন ধরে প্রবলেমগুলো আছে, কিন্তু একটা অ্যাটাকে সে বুঝতে পারলো বা কোনো প্রপার ডাক্তারের কাছে গেল, যারা জানিয়ে দিল তাকে দেখুন এই প্রবলেমগুলো আছে। আদারওয়াইজ কিছু না দেখলে আপনি দুটো অ্যান্টিবায়োটিক, দুটো একটু অ্যান্টি অ্যালার্জি কানে ড্রপ দিয়ে চলে যাচ্ছেন বাড়ি, জানতেও পারলেন আপনার প্রবলেম রয়ে গেল। তা প্রপার ডায়াগনোসিস করুন, প্রপার সার্জেন বা প্রপার ইএনটি সার্জনের কাছে যান, প্রপার ডায়াগনোসিস কি আছে দেখুন, যাতে ভবিষ্যতে আপনার ট্রিটমেন্ট করতে সুবিধা হবে। আদারওয়াইজ আপনি এমন একটা কমপ্লিকেট করে দিলেন ব্যাপারটাকে, ভবিষ্যতে সেটাই নিয়েই আপনি প্রচুর প্রবলেম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আরো কমপ্লিকেট হয়ে যাবে, আরো কমপ্লিকেট হতে পারে। মানে যদি দেখুন, প্রিভেনশন অবশ্যই সবসময় বেটার দেন কিওর বলি আমরা, অবশ্যই। তো প্রথমত যদি প্রিভেন্ট করতে পারেন তো ভালো, আর যদি না হয় তো আর্লি ডিটেকশন করুন, যাতে আপনার রোগটা বাড়ে না। এবার একটুখানি জাস্ট একটু অফ টপিকে বলছি, এই কান রিলেটেডই প্রত্যেকে আমরা অ্যাসোসিয়েট করতে পারবো অনায়াসে, আই থিঙ্ক আমাদের ভিউয়ার্সও, যত ভিউয়ার্স আছে প্রত্যেকে করতে পারবে যে কটন বাড, কানে কিছু হলে, কানে একটু চুল করছে বা কানে কোনো রকম ইরিটেশন হলে আমরা কটন বাড ইউজ করি, হয়তো 100 জনের মধ্যে 100 জনই ইউজ করেন। তো স্যার আপনাকে বলি যে কটন বাড কতটা, মানে কি ব্যবহারের উপযোগী? আমরা প্রথমত একটা জিনিস বলি, যারা বেশি যত্ন নেয় কানে তারা আমাদের কাছে বেশি আসে, একদম সিম্পল।
তো বেসিক্যালি কানের যদি আউটার কানকে তিনটে ভাগে ভাগ করেন, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। তা বহিঃকর্ণের দুটো ভাগ আছে মনে করুন, এক্সট্রা সেটাকে আবার দুভাগে ভাগ করুন। দুভাগে সেটা হচ্ছে আউটার 1/3, ভিতরে 2/3। তো আউটার 1/3 কিন্তু হেয়ার লাইন থাকে, সেখান থেকে কিন্তু ওয়াক্স তৈরি হয়, সেখান থেকে ইরিটেশন হয় একটু, ওই ওয়াক্স গুলো অস্বস্তি করে। এবার যারা একটু বেশি পরিষ্কার করে তারা ওই ওয়াক্সটাকে ঢুকিয়ে দেয় ভেতরে। তবে ইনার যেই মাত্র ইনার টুথে যাবেন ও কিন্তু আর বেরোবে না কখনো, ও কিন্তু আপনাকে ঝামেলা দিয়ে চলে গেল পুরো। এবার ওই যে জমছে, এবার ও কিন্তু ইএনটি ডাক্তার ছাড়া বা কেউ ভালো সাকশন করা ছাড়া কেউ কিন্তু বার করতে পারবে না। তো সুতরাং কান অটো ক্লিন সিস্টেমে কাজ করে। খুব রেয়ার 2-4 জন ও লেস দ্যান 1% পেশেন্টের কানে ময়লা, কানের ন্যারো ক্যানাল থাকে, খুব বেশি কানে হেয়ার থাকে, ময়লা তৈরি হবে, তাদের ছাড়া কানে অটো ক্লিন সিস্টেম, কান কিন্তু নন ন্যাচারালি ক্লিন করে দেয়। আপনি ভেবে দেখুন তো কতবার আপনি ক্লিন করেছেন, কিন্তু একজন দেখবেন 20 বছর ধরে ক্লিন করেননি, কিন্তু আপনি কি করতে পারেন ম্যাক্সিমাম এইটুকু এই আউটার ওয়ান হাত দিয়ে, কিন্তু আপনি ভেতরে কি করবেন, আপনি যখন ঢোকাচ্ছেন তো ওই জিনিসটা তো ঢুকছে ভেতরে, তো ঢুকছে মানে ময়লা নিয়েও ঢুকছেন, আর ওয়ালে একটু করে আপনি পেলেন আর খুশি হয়ে গেলেন, হে বেরিয়েছে, কিন্তু আপনি কিন্তু ঢুকে নিয়ে যাচ্ছেন। তো দিস ইজ এ রং সিস্টেম। এবং এই অ্যাসোসিয়েশন থেকে আমাদের থেকে এই বার্ড, এই যে কিছু বিখ্যাত ব্র্যান্ডেড কোম্পানির বার্ড আছে, ওগুলো উঠিয়ে দেওয়ার জন্য অনেকবার চেষ্টা হয়েছিল, কারণ ওরা সব থেকে বেশি ক্ষতি করে। কান অটো ক্লিনিক কিছু করার দরকার নেই, যদি বিশেষভাবে বন্ধ হয়ে যায় তাহলে কোনো ডাক্তারের শরণাপন্ন হতেই হবে, এখান সেখান কান পরিষ্কার করলে হবে না। আর একটা দেখবেন মারা বাচ্চাদের কিছু কাজ নেই তো বাচ্চাকে আদর করার জন্য একটু কান পরিষ্কার করে, তারাই কিন্তু খোঁচা মেরে ওয়ালে ইনফেকশন করে অথবা ময়লাটা ভেতরে ঢুকিয়ে আমাদের কাছে বেশি আসে। তো দয়া করে কান বেশি পরিষ্কার করবেন না। কান হচ্ছে একদম বেস্ট চিমনি, যেমন হয় বেস্ট অটো ক্লিন চিমনি, তো কান হচ্ছে বেস্ট অটো ক্লিন চিমনি, ও অটোমেটিক্যালি পরিষ্কার করে দেয়। সুতরাং অহেতুক পরিষ্কার করে ইএনটি সার্জনের কাছে খোঁচা নিয়ে গিয়ে ইনফেকশন করে নিয়ে যাবেন না, ভেতরে ঝামেলা পাকাবেন না। তো কানটাকে নিজে নিজেই যত্ন রাখুন, পরিষ্কার না করে, বেস্ট হচ্ছে পরিষ্কার না করলে ভালো যত্ন থাকে। জাস্ট সিম্পলি এইটুকু, এই বাইরে যেটুকু ময়লা দেখতে পাবেন আঙুল দিয়ে যেটুকু যাচ্ছে এটুকুই, আর ভিতরে যাওয়া দরকার নেই। এবার স্যার একটা যে জিনিস জানতে চাইছি, যে যারা নিজের থেকে মানে যারা ক্রনিক ভুগছে এইসব হাঁচি কাশির প্রবলেমে, অনেক সময় দেখা যায় তারা কিন্তু নিজের থেকে ওষুধের দোকানে গিয়ে কোনো একটা ওষুধ নিচ্ছে বা নাকের বা ইয়ার ড্রপ কিনছে, স্যার এটা কি উচিত না, দেখুন এইরকম করে প্রচুর লোক আছে শুধু নাক বন্ধ নিয়ে দিনের পর দিন আছে আর নাকের ড্রপ দেয়, তাতে বেশ কিছু বড় বড় রোগ হয়ে গেছে। তো এটা একদমই হওয়া উচিত না। নাকে ড্রপ দিতে হচ্ছে কেন, তার মানে কোনো না কোনো অবস্ট্রাকশন হচ্ছে। তো একদিন দুবার ঠিক আছে, কিন্তু বছর বছর নাকে ড্রপ নেন, তার ডাক্তার দেখান, এন্ডোস্কোপি করান, নাকের ভিতর কি প্রবলেম আছে দেখুন, সলভ করুন। এটা কোনো সলিউশন হতে পারে না নাকের ড্রপ দিচ্ছে আর কানে পুঁজ পড়ছে, কানে ড্রপ দিয়ে যাচ্ছে দিনের পর দিন, কানে ফুটো থাকতে পারে, অন্য এমন কানে প্রবলেম হতে পারে যাতে ম্যাস্টয়েড প্যাথোলজি, মানে ব্রেনের কাছাকাছি যে হাড় আছে সে হাড়ের মধ্যে খেয়ে যাচ্ছে, ব্রেনে চলে যেতে পারে, তো ম্যাস্টয়েড বোন বলি আমরা, হয়তো তার ক্ষেত্রে সেই সব জিনিস আছে, আর আপনি দিনের পর দিন একটা করে ড্রপ দিয়ে যাচ্ছেন, এটা কোনো কাজের কথা নয়। এটা হচ্ছে প্রপারলি জানতে হবে কেন আপনার ড্রপ দিতে হচ্ছে, তার মানে অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকশন দেখিয়ে রাখুন, ডায়াগনোসিস করে রাখুন, তারপরে আপনার যখন সুবিধা হবে তখন করবেন, কিন্তু জেনে রাখুন কেন আপনাকে ড্রপ দিতে হচ্ছে। এক্স্যাক্টলি। সো এটা মোটেই এটা ঠিক না। এবার স্যার একটা টপিকে আসি, যে ইএনটি সার্জারি, মানে আমাদের আলোচনার সাপেক্ষে যে বর্ষাকালের যেসব অসুবিধা, সার্জারিকে তো আমরা সবাই ভয় পায়, একদমই আমরা তাই। প্রত্যেকেই ভয় পাই। তো স্যার কোন মুহূর্তে সার্জারির প্রয়োজন হবে? দেখুন সার্জারি প্রয়োজন হবে যখন অসুবিধা তার বেশি। তো কারণ হচ্ছে এই লাস্ট একটা পেশেন্ট আমি দেখলাম কয়েক ঘন্টা আগে, তো উনি বলছেন যে উনি বাচ্চাটাকে নিয়ে এসছেন, বলছে আমার বাচ্চার বিশেষ প্রবলেম নাই, তাহলে এসছেন কেন, তার দরকার নেই, ওষুধও দরকার নেই, বলছে না ও রাতে একটু হাঁ করে ঘুমায়, তারপরে বলছে যে না একটু সর্দি কাশির বেশি ভোগে, আপনি তো বললেন একটু আগেই বললেন তো কোনো প্রবলেম হয়নি, তো ইট ইজ দ্য প্রবলেম মনে করেন কি? তারপর আমি ছবি দেখলাম হাঁ করে ঘুমোচ্ছে, নাক ডাকছে অল্প করে, যে আমার বাচ্চারা এরকম করে, আমি বললাম কি এটা মনে হচ্ছে নর্মাল? তারপরে একটা নর্মাল বাচ্চা দেখলাম, ওই সেম বাচ্চা নর্মাল কি করে হয়, বলছে হ্যাঁ আমার তো প্রবলেম আছে। এগুলো আগে বুঝতে শিখুন যে আপনার রিয়েলি প্রবলেম আছে, তার মানে কি আপনি প্রবলেম বুঝুন। আপনার যদি ডিএনএস অনেকেরই থাকে বলে, আপনি যদি মনে করছেন অনুলোম বিলোম করতে একদিকে নিঃশ্বাস যায় না বা অসুবিধা হচ্ছে, বারে বারে সর্দি কাশিতে ভুগছে, তাহলে তাকে ট্রিট করতে হবে, অপারেশন করতে হবে। কানে পুঁজ পড়ছে, কানে ফুটো আছে, ফুটো নিয়ে বসে থাকা যাবে না। আজকে ভাবুন কোনো একটা পোকা ঢুকিয়ে দেবে, রাস্তায় যাচ্ছে পোকা ঢুকে গেল। তো এই যে প্রবলেমটা বাড়িয়ে বাড়িয়ে আপনি কানে হিয়ারিং কমিয়ে দিচ্ছেন, কানে শোষ শব্দ হবে, তারপরে হাড়ে ইনফেকশন হবে, অন্যান্য কমপ্লেক্স মেনিনজাইটিস হয়ে যেতে পারে, নার্ভ লস হয়ে যাবে, মুখ বেঁকে যেতে পারে, অনেক রকম প্রবলেম হয়।
তো এগুলো কেন রাখবেন, যেখানে আজকাল সিম্পল সার্জারি বেরিয়ে গেছে, ভেতর দিকে অপারেশন করে সেম ডেতে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, বা বাচ্চাদের ক্ষেত্রে সেম ডেতে নাকের পিছনে গ্ল্যান্ড সেম ডেতে ব্লাডলেস টেকনোলজিতে ঠিক করে দেওয়া যায়, না বুঝে না জেনে দিনের পর দিন গোলেমালে একটু ড্রপস একটু স্প্রে না দেখে ডায়াগনোসিস করে করছে। এগুলো সার্জারি করা উচিত, এবং সার্জারি করে লাইফ চেঞ্জ হয়ে যায় পুরো। এক্স্যাক্টলি, পুরো আপনার একটা ক্রনিক প্রবলেম থেকে এক শটে লাইফ চেঞ্জ, লাইফ চেঞ্জ। দ্যাট ইজ ভেরি এসেনশিয়াল না। এই বর্ষাকালে প্রধানত ছোটবেলাতেও আমরাও ইভেন এই জিনিস ফেস করেছি যে ঠান্ডা লেগেছে, নাকে তেল টানা, নাকে সর্ষের সর্ষের তেল টানা, বা দুই তালুতে, খাঁটি সর্ষের তেল। হ্যাঁ খাঁটি সর্ষের তেল, বা দুই তালুতে রগড়ে গলায় রাব করা। স্যার এটা কতটা উপকারী? আচ্ছা, এই খাঁটি সর্ষের তেল মনকু কানে দেওয়া বলছে, আমাকে অনেকেই এসে বলে ডাক্তার একটু খাঁটি সর্ষের তেল দেবো, আমি অনেকদিন দিতাম। আচ্ছা, খাঁটি কথাটা মানে কি, মানে খাঁটি মানে পিওর, কিভাবে সেটাকে পিওর ডিগ্রেস, সেটা কি কোনো রিসার্চ হয় যে ওই ওই তেলটা তো খাবার জন্য বেরিয়েছে শুনেছি না, সর্ষের তেল তো হুম। খাওয়া রান্না করা যায়, মানে নাকে দেওয়ার জন্য আলাদা কোনো তেল বেরিয়েছে কিনা আমি জানা নেই। আর প্রথমত হচ্ছে যে ওর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই, কিছু দেওয়া একটা সফটনিক, মানে একটা কিছু একটা অয়েনমেন্টের জায়গায় একটা তেল দিচ্ছে, মানে একটা সফটনার জন্য, নরম করার জন্য, সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কানে দিয়ে দিচ্ছে অনেকে, গরম তেল দিতে আবার, গরম তেল। আপনি তো আবার ঠান্ডা বলছেন, আমি তো গরম তেল দেওয়া শুনেছি, দিয়ে পর্দা ফাটিয়ে নিয়ে চলে এসছে, দিয়ে কান্নাকাটি হইচই। প্রথমত হচ্ছে একটুখানি ব্যথা ছিল, দিয়ে গরম তেল দিয়ে দিল, পুরো ইনফ্লেম ছিল, গরম তেল দিল, পর্দাটাই ফাটিয়ে দিল, সেই পর্দার জন্য এবার পরে বাড়াবাড়ি হলো, ইনফেকশন হলো, দিয়ে অপারেশন করলো। তো এইগুলো কোনোটা সাইন্টিফিক নেই। তো গরম তেল দিয়ে মাথায় তেল মাখানো যেতে পারে, গায়ে তেল দেওয়া যায়, কিন্তু নাকের ভেতরে কি করে তেল দেওয়া সাইন্টিফিক হয় না? তো নাকের খাঁটি সর্ষে তেল, হ্যাঁ মানে ওই কার ঘানি থেকে বার করা, ওইটা ওরকম কোনো সাইন্টিফিক নেই। ওই জিনিসটা মেটেরিয়ালটা তো নাকের ভেতরে যাওয়ার কথা নয়, কানের ভেতরে যাওয়ার কথা নয়, আপনি স্কিনে দিন, তেলে দিন, মাথায় দিন, তার জন্য আলাদা সাইন্টিফিক্যালি কোনো কিছু জিনিস আছে যেগুলোতে নাক সফট করার জন্য বেরিয়েছে, নর্মাল স্যালাইন আছে, হাইপারটনিক আছে, আইসোলিন স্যালাইন আছে, কানের জন্য কানের ড্রপ আছে সাইন্টিফিক্যালি, তো সেগুলো তো কাজ হবে। তো খাঁটি সর্ষের তেলের কোনো রোল আছে বলে আমার তাহলে বুঝলেন তো, এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনাকে জাস্ট শেষ দুটো কোয়েশ্চেন করছি, যে ঘোষ ইএনটি ফাউন্ডেশনে কেন আসবে পেশেন্ট, আর তিনটে টিপস দেবেন যে বর্ষাকালে যাতে নাক কান গলাটা ভালো থাকে। প্রথম বর্ষাকালে ভালো থাকার জন্য কি, আপনার যদি কানের পর্দা ফুটে থাকে তো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। অহেতুক না জেনে না বুঝে কিছু ড্রপ বা তেল পরিষ্কার করবেন না, অহেতুক ভিজবেন না, ভিজলে বাধ্য হয়ে ভিজতে হলে সঙ্গে সঙ্গে মুছে নিন, শুকিয়ে নিন, জমা জল কানে রাখবেন না, মাথায় যেন চুলের মধ্যে না থাকে, সেইটা ইম্পর্টেন্ট। আর একটা ঘোষ ইনফারেন্সে কেন আসবেন, দেখুন অন্য জায়গায় যেতে পারে, কিন্তু ঘোষ ইনফারেন্সে খুব রিজনেবল চার্জে সবকিছু একসাথে, যারা এসছে দেখেছেন সবকিছু অত্যন্ত কম চার্জের মধ্যে, কমপ্লিট এন্ডোস্কোপি থেকে শুরু করে কান পরিষ্কার এমনকি ফ্রি করে দিই আমরা কানে ময়লা। অনেক জায়গাতে সেটা একটা বড় হসপিটালে ওটিতে নিয়ে গিয়ে করে, কেউ এখানে করে ওখানে করে, ঠিকঠাক প্রপার সিস্টেমে নেই। আমাদের এখানে এন্ডোস্কোপি রুম আছে, 3টে মাইক্রোস্কোপ আছে, এন্ডোস্কোপি রুমেই অনেক কিছু আছে, মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ, যে কোনো সময় সবকিছু দেখে নিতে পারছি আমরা, এবং এক ছাদের তলা সবই অডিওমেট্রিক সিস্টেম থেকে এভরিথিং আছে। তো এখানে যারা এসেছে দেখেছি অত্যন্ত ভালো, এবং প্রত্যেকেই বলে যায় যে একই এরকম একটা ইএনটি হসপিটাল যে হতে পারে সেটা কেউ ভাবতেই পারে না আর কি। তো এত বড় একটা সিস্টেম এবং অনেক যন্ত্রপাতি আমাদের কাছে আছে, এবং কম চার্জে হয়, যেটা মনে করুন একটা লেজার আমার দুটো আছে, কোথাও নেই, ইস্টার্ন ইন্ডিয়া না, আমার মনে হয় ইন্ডিয়া, হোল ইন্ডিয়াতেই দুটো লুমিনাস লেজার কোথাও নেই, প্রচুর মাইক্রো, সুতরাং আমার ব্যাকআপ ইনস্ট্রুমেন্ট অল টাইম আছে। তো এবং এত কম টাকাতে মনে করুন একটা লেজার সার্জারি করা, এটা তো খুব কঠিন কাজ। সেটা যেহেতু আমি প্যাশনেট যে যন্ত্রপাতি ভালো জিনিস ইউজ করব, তাতে নাম্বারে আলটিমেট হয়তো মেকআপ হয়ে যাচ্ছে, কিন্তু এক্সরবিটেন্ট চার্জ আমরা করি না কোনো পেশেন্টকে। সুতরাং আমার মনে হয় সেই হিসেবে ঘোষ ইএনটি ফাউন্ডেশন হয়তো পপুলার হয়ে গেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার নমস্কার। ফর দিস প্রাইসলেস অ্যাডভাইসেস। আর ইএনটি সম্পর্কিত বিবিধ তথ্য পেতে এবং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডক্টর তুষারকান্তি ঘোষ এবং ঘোষ ইএনটি ফাউন্ডেশন ফেসবুক পেজ, এবং সঙ্গে থাকুন। ভালো নমস্কার। থাকো, নমস্কার।